পূর্ণা পা রাখতেই পিছলে পড়ে যায়। ধপাস শব্দ শুনে যুবকটি লাফিয়ে উঠে ভরাট কণ্ঠে চিৎকার করে উঠল, বোয়াল মাছ, বোয়াল মাছ। ঘটনাটি পদ্মজার চোখে পড়তেই ছুটে আসে। রানী আকস্মিক ঘটনায় হতভম্ব। সে পূর্ণাকে তুলতে দৌড়ে আসে, গিয়ে শাড়ির সাথে পা প্যাচ লাগিয়ে পূর্ণার চেয়ে ঠিক এক হাত দূরে ধপাস করে পড়ল। এ যেন ধপাস করে পড়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। যুবকটি হাসবে নাকি সাহায্য করবে বুঝে উঠতে পারছে না। সেকেন্ড দুয়েক ভেবে মনস্থির করলো হাসা ঠিক হবে না, সাহায্য করা উচিত। কলপার থেকে এক পা নামাতেই পদ্মজা চলে আসে, পূর্ণাকে তোলার চেষ্টা করে। যুবকটি রানীকে সাহায্য করে ওঠার জন্য। পদ্মজা উদ্বিগ্ন হয়ে পূর্ণাকে প্রশ্ন করলো, খুব ব্যথা পেয়েছিস? পূর্ণা মুখ ঢেকে আছে, রেশমি ঘন চুলে, আর চোখে একবার যুবকটিকে দেখলো। এরপর মিনমিনিয়ে বলল, না। ফরিনা ছুটে এসে বললেন, এটা কেমনে হইল? এই সিঁড়ি এমনি হইল কেন? ও সিরি, কোনখানে দুঃখ পাইছো? পূর্ণা নরম কণ্ঠে বলল, চাচি ব্যথা পাইনি। পাওনি মানে? সোজা হয়ে দাঁড়াইতে পারছো না? পদ্মজা, ওকে নিয়ে যাও। কাদা মেঘে কি অবস্থা, বলল আমির। রানী, পদ্মজা আর আমিরকে দেখে প্রচণ্ড অবাক হয়েছে। খুশিতে তার কাঁদতে ইচ্ছে হচ্ছে। আমিরের পা ছুঁয়ে সালাম করে বলল, দা ভাই, তুমি আইসো? পদ্মজা, এতদিনে আমারে মনে পড়ছে? পদ্মজা মৃদু হেসে বলল, তোমাকে সবসময় মনে পড়ে আপা। আমরা পরে অনেক গল্প করব। পূর্ণাকে নিয়ে এখন ভেতরে যাই। পদ্মজা এবং ফরিনা পূর্ণাকে ধরে ধরে অন্দরমহলে নিয়ে গেল। পিছু পিছু রানীও গেল। যুবকটি আমিরের সামনে এসে দাঁড়ালো, হেসে বলল, আসসালামু আলাইকুম আমির ভাই, চিনতে পারছেন? আমির যুবকটিকে চেনার চেষ্টা করলো, এরপর বলল, মৃদুল না? জি ভাই। আমিরের হাসি প্রশস্ত হলো। মৃদুলের সাথে করমর্দন করে বলল, সেই ছোটবেলায় দেখেছি, কত বড় হয়ে গেছিস, চেনাই যাচ্ছে না। আমার ঠিকই আপনারে মনে আছে। আমির মৃদুলের বাহুতে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, ছোটবেলা তো তুমি করে বলতি, এখন আপনি আপনি বলছিস কেন? মৃদুল এক হাতে ঘাড় ম্যাসাজ করে হাসলো। এরপর বলল, 16-17 বছর পর দেখা হয়েছে, তো কি হয়েছে? তুমি বললে সমাধান করবি। গোসল করছিলি নাকি? জি। কাপড় পাল্টে আয়, অনেক আলাপ হবে। আচ্ছা ভাই। আমির নারিকেল গাছের পাশে তাদের ব্যাগ দেখতে পেল, এগিয়ে এগিয়ে ব্যাগটা নিল। এরপর অন্দরমহলের দিকে গেল। বৈঠকখানায় পদ্মজা বসে আছে। পূর্ণার কোমরে পায়ে গরম সরিষার তেল মালিশ করে দিয়ে বিশ্রাম নিতে বলেছে। হুমকিও দিয়ে এসেছে, ঘর থেকে বের হলে একটা মারও মাটিতে পড়বে না। পূর্ণার মুখ দেখে মনে হয়েছে আর বের হওয়ার সাহস করবে না। বেশ জোরেই পড়েছিল, পা কোমর লাল হয়ে গেছে। এই বাড়িটা মৃত প্রায়। আগে তাও মানুষ আছে বলে মনে হতো, এখন মনেই হয় না এই বাড়িতে কেউ থাকে। নির্জীব, স্তব্ধ। রান্নাঘর থেকে বেশ কিছুক্ষণ পরপর টুংটাং শব্দ আসছে। ফরিনা এবং আমিনা তাড়াহুড়ো করে রান্না করছেন। আমির বের হয়েছে, বাড়িতে মাত্রই এলো আর কিসের কাজে বেরিয়ে পড়লো। স্তব্ধতা ভেঙে একটা ছোট বাচ্চা দৌড়ে আসে পদ্মজার কাছে। বাচ্চাটার কোমরে গলায় তাবিজ, তাবিজের সাথে ঝনঝন তোলা জাতীয় কিছু গলায় ঝুলানো। পদ্মজা বাচ্চাটিকে কোলে তুলে নিল। রানী বৈঠকখানায় এসে বাচ্চাটিকে বলল, আলো আম্মা, এদিকে আয়, তোর গায়ে ময়লা, পদ্মমামির কাপড়ে লাগবো। পদ্মজা আলোর গাল টেনে বলল, কিছু হবে না, থাকুক। এরপর আলোর গালে চুমু দিল। আলোর 2 বছর, রানীর মেয়ে হয়েছে শুনেছিল পদ্মজা, কিন্তু আসতে পারেনি দেখতে। এবারই প্রথম দেখা। পদ্মজা বলল, আলো ভাগ্যবতী হবে, দেখতে বাপের মতো হয়েছে। বাপের মতো হয়েছে কথাটি শুনে রানীর মুখ কালো হয়ে যায়। তার প্রথম বাচ্চা মারা যাওয়ার 1 বছরের মাথায় সমাজের নিন্দা থেকে বাঁচাতে খলিল হাওলাদার রানীর জন্য পাত্র খুঁজতে থাকলেন। কিন্তু কেউই রানীকে বিয়ে করতে চায় না। সবাই জেনে গিয়েছিল রানী অবৈধ সন্তান জন্ম দিয়েছে। এরপর বাচ্চাটাও মারা গেল। কোনো পরিবার রানীকে ঘরের বউ করতে চাইছিল না। এইদিকে বিয়ে দিতে না পেরে সমাজের তোপে আরও বেশি করে পড়তে হচ্ছিল খলিল হাওলাদার। পিতা হয়ে রানীকে ফাঁস লাগিয়ে মারতে চেয়েছিল। তখন মজিদ হাওলাদার মদনকে ধরে আনলেন। মদন মগার বাবা মানেই। 2 ভাই এই বাড়িতেই ছোট থেকে বড় হয়েছে। এই বাড়ির সেবার কাজে নিযুক্ত। বাধ্য হয়ে মদনের সাথে বাড়ির মেয়ের বিয়ে দেওয়া হয়। মদন কামলা থেকে ঘর জামাই হয়। রানী মন থেকে মদনকে আজও মানতে পারেনি, কখনো পারবেও না। ঘৃণা হয় তার। মাঝে মাঝে আলোকেও তার সহ্য হয় না। আলোর মুখটা দেখলেই মনে হয় এই মেয়ে মদনের মেয়ে, কামলার মেয়ে। আলো আধো আধো স্বরে বলল, নান্না, নান্না। পদ্মজা আদুরে কণ্ঠে বলল, নানুর কাছে যাবে? আলো পদ্মজার কোল থেকে নামাতে চাইল। পদ্মজা নামিয়ে দিল। আলো দৌড়ে রান্নাঘরে যায়। রানী বলল, আম্মার জন্য পাগল এই সেরি, সারা বেলা আম্মার লগে ল্যাপটায় থাকে। তুমি নাকি আলোকে মারধর করো? রানী চমকালো, প্রশ্ন করলো, কেলা কইছে? শুনেছি। আলো একটা নিষ্পাপ পবিত্র ফুল, ওর কি দোষ? রানী চুপ করে রইল। পদ্মজা বলল, সব রাগ এইটুকু বাচ্চার উপর ছাড়া ঠিক না পা। আমার কষ্টটা বুঝবা না পদ্মজা? বুঝি, এতটা অবুঝ না আমি। আলো মদন ভাইয়ের মেয়ে, এটা ঠিক, কিন্তু তোমারও তো মেয়ে। তোমার গর্ভে ছিল, তোমার রক্ত খেয়েছে 10 মাস। আমি কি আমার সিরিরে ভালোবাসি না? বাসি। মাঝে মাঝে খুব রাগ হয় জানো পদ্মজা। আব্দুল ভাইয়ের কথা মনে হইলে আমার সব অসহ্য লাগে, একলা একলা কান্দি। তখন আলো কানলে আমি ওরে 1-2টা থাপ্পড় মারি, পরে আফসোস হয় কেন মারলাম সিরিডারে।
ও তো আমারই অংশ। নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। নিয়তির উপর কারো হাত নেই। অতীত ভুলতে বলবো না, কিছু অতীত ভোলা যায় না, কিন্তু চাইলেই পরিস্থিতির সাথে মানিয়ে বাঁচা যায়। নিজেকে মানিয়ে নাও, আলোর প্রতি যত্নশীল হও, মানুষের মতো মানুষ করো। একটা মেয়েকে নিয়ে সমাজে বাঁচা যুদ্ধের মতো। গোড়া থেকে খেয়াল দাও। তোমার কথা শুনলে বাঁচার শক্তি পাই পদ্মজা। পদ্মজা হাসলো। বৈঠকখানায় আমির এসে প্রবেশ করলো, তার পিছু পিছু মৃদুল। মৃদুলকে দেখে রানী হাসলো, পদ্মজাকে দেখিয়ে বলল, এই যে এরা হয়েছে পদ্মজা, তোর ভাবি। মৃদুল পদ্মজাকে সালাম করার জন্য ঝুঁকতেই পদ্মজা বলল, না না, কোনো দরকার নেই, বসুন আপনি। মৃদুল বসলো। এরপর পদ্মজাকে বলল, আপনার কথা অনেক শুনছি, আজ দেখার সৌভাগ্য হলো। আমির পদ্মজাকে বলল, ওর নাম মৃদুল, রানীর মামাতো ভাই। ছোটবেলা আমাদের বাড়িতে কয়েকদিন পর পর আসতো। যখন 8-9 বছর তখন দূরে চলে যায়, আর দেখা হয়নি। চাইলেই দেখা হতো, কেউ চায়নি, তাই দেখাও হয়নি। কোথায় থাকেন জানতে চেল পদ্মজা। জি ভাবি, রামপুরা। রামপুরা কথা পদ্মজা শুনেছে। তাদের জেলার শহরের এলাকার নাম রামপুরা। সবাই চিনে এই এলাকা। ছেলেটার চেহারা উজ্জ্বল, চকচকে, হাসি খুশি। আলাপে আলাপে জানতে পারলো মৃদুল পদ্মজার চেয়ে 2 বছরের বড়। মেট্রিক ফেল করার পর আর পড়েনি। মিয়া বংশের ছেলে, কথাবার্তায় শুদ্ধ অশুদ্ধ 2 রূপই আছে, আর ভীষণ রসিকও বটে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর পদ্মজা দোতলায় গেল। সাথে আমিরও রয়েছে। নূরজাহান বেশ কয়েক মাস ধরে অসুস্থ। শরীরের জায়গায় জায়গায় ঘা, চামড়া থেকে দুর্গন্ধ বের হয়। সারাক্ষণ যন্ত্রণায় আর্তনাদ করেন। নূরজাহানের ঘরে ঢুকতেই নাকে দুর্গন্ধ লাগে। পদ্মজা নাকে রুমাল চেপে ধরে। নূরজাহান বিছানার উপর শুয়ে আছে। সময়ের ব্যবধানে একেবারে নিতিয়ে গেছেন। বয়সটা যেন কয়েক গুণ বেড়ে গেছে। হাড্ডি ভেসে আছে। লজ্জাস্থান ছাড়া পুরো শরীর উন্মুক্ত। এক পাশে লতিফাকে দাঁড়িয়ে আছে। নূরজাহানের মাথায় কাছে একজন কবিরাজ বসে রয়েছেন। একটা কৌটা থেকে সবুজ দেখতে তরল কিছু নূরজাহানের ক্ষত স্থানগুলোতে লাগাচ্ছেন। পদ্মজা নূরজাহানের বাম পাশে গিয়ে দাঁড়ালো। নাক থেকে রুমাল সরিয়ে দুর্গন্ধের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। ডাকলো, দাদু, দাদু শুনছেন? নূরজাহান ধীরে ধীরে চোখ খুললেন। পদ্মজা প্রশ্ন করলো, খুব কষ্ট হয়? কোথায় কোথায় বেশি যন্ত্রণা হয়? নূরজাহান শুধু তাকিয়ে রইলেন। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। পদ্মজার বুকটা হাহাকার করে উঠল। বয়স্ক একজন বৃদ্ধা কত কষ্ট করছে। লতিফা বলল, দাদু কথা কইতে পারে না, খালি কান্দে। নূরজাহানের অসহায় চাহনি দেখে পদ্মজার চোখ দুটি ছলছল করে উঠল। সে নূরজাহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহর নাম স্মরণ করেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরুন। তারপর লতিফাকে বলল, ভালো করে খেয়াল রেখো ওনার। আমির বেশ অনেকক্ষণ নূরজাহানের সাথে কথা বলল। নূরজাহান জবাব দেন না, শুধু উ আ শব্দ করেন। আমিরের 2 চোখ বেয়ে জল পড়ে। পদ্মজার ভালো লাগে না দেখতে। সে আমিরকে বুঝিয়ে শুনিয়ে বাইরে নিয়ে আসে। বারান্দা পেরোনোর পথে রুম্পার ঘরের দরজা খোলা দেখলো পদ্মজা। যাওয়ার সময় তো বন্ধ হয়েছিল। পদ্মজা ঘরের ভেতর উকি দেয়, দেখলো কেউ নেই, পালঙ্কও নেই। সে আমিরকে প্রশ্ন করলো, রুম্পা ভাবি কোথায়? আমিরও এসে উকি দিল। খালি ঘর। সেও অবাক স্বরে বলল, জানি না তো। পদ্মজা চিন্তায় পড়ে গেল। হেমলতা মারা যাওয়ার পর গ্রামে আর থাকা হয়নি। শহরে ফিরে যায়। 1 মাসের মাথায় জানতে পারলো সে গর্ভবতী। পদ্মজা চিন্তায় পড়ে গেল। হেমলতা মারা যাওয়ার পর গ্রামে আর থাকেনি, শহরে ফিরে যায়। 1 মাসের মাথায় জানতে পারলো সে গর্ভবতী। গর্ভ অবস্থার প্রথম 5 মাস খুব খারাপ যায়। প্রতি রাতে হেমলতাকে স্বপ্ন দেখত। 6 মাসের শুরুতে ফরিনা নিয়ে আসেন গ্রামে। এ সময় পদ্মজার একজন মানুষ দরকার, কাছের মানুষদের দরকার। তাই আমিরও নিষেধ করেননি। তার মধ্যে আবার মারা গেলেন মোর্শেদ। পদ্মজা আরও ভেঙে পড়ে। কাছের মানুষদের সহযোগিতায় বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে, সফলও হয়। তখন পদ্মজা অনেকবার চেষ্টা করেছে রুম্পার সাথে দেখা করার। মদন আর নূরজাহানের নজরের বাইরে গিয়ে কিছুতেই সম্ভব হয়নি। এরপর কোল আলো করে এলো ফুটফুটে কন্যা। পদ্মজা তারপর চেষ্টা চালিয়ে গেল রুম্পাকে নজরবন্দি করে রাখাটা খটকা বাড়িয়ে দেয়। একদিন সুযোগ আসে। সেদিন রাতে নূরজাহান, মদন, আমির, রিদওয়ান, আলমগীর সবাই যাত্রাপালা দেখতে যায়। বাড়িতে বাকিরা থাকে। 2 তলায় শুধু পদ্মজা আর মেয়ে পারিজা আর ফরিনা ছিল। ফরিনার দায়িত্বে পারিজাকে রেখে রুম্পার ঘরে যায় পদ্মজা। রুম্পা তখন প্রস্রাব পায়খানার উপর অচেতন হয়ে পড়েছিল। পদ্মজা নাকে আঁচল চেপে ধরে সব পরিষ্কার করে। রুম্পার জ্ঞান ফেরায়। জানতে পারে 3 দিন ধরে রুম্পাকে খাবার দেওয়া হচ্ছে না। পদ্মজা খাবার নিয়ে আসে, রুম্পাকে খাইয়ে দেয়। কথা বলার সুযোগ হওয়ার আগেই ফরিনার চিৎকার ভেসে আসে। ফরিনার কাছে পারিজা আছে। পদ্মজার বুক ধক করে উঠে, ছুটে বেরিয়ে আসে। ঘরে এসে দেখে ফরিনা নেই। ফরিনার আর্তনাদ ভেসে আসছে কানে। পদ্মজা সেই আর্তনাদের সাথে দুমড়ে মুচড়ে যাচ্ছে। তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে উল্টিয়ে পড়ে, তবুও ছুটে যায়। ফরিনার কান্নার চিৎকার অনুসরণ করে অন্দরমহলের বাইরে বেরিয়ে আসে। চাঁদের আলোয় ভেসে উঠে তার 3 মাসের কন্যা সন্তানের রক্তাক্ত দেহ। ফুটফুটে কন্যা, ছোট ছোট হাত পাগুলো নিথর হয়ে পড়ে আছে। সময় থেমে যায়। মনে হয় নিশুতি রাতের প্রেতাত্মারা একসঙ্গে একই স্বরে চিৎকার করে কাঁদছে।
পদ্মজার মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়। কোন পাষাণ মানব সন্তান 3 মাসের বাচ্চার গলায় ছুরি চালিয়েছে? তার কি হৃদয় নেই? পদ্মজা মেয়ের নাম ধরে ডেকে চিৎকার দিয়ে সেখানেই লুটিয়ে পড়ে। পুলিশ আসে, তদন্ত হয়। ফরিনা দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তিনি হাত বাড়িয়ে দেখেন পারিজানি। দ্রুত উঠে বসেন। পদ্মজা নিয়ে গেল নাকি খুঁজতে থাকেন। বারান্দা থেকে বাইরে চোখ পড়তেই দেখলেন একজন মোটা কালো লম্বা চুলের লোক দৌড়ে পালাচ্ছে। খালি জায়গায় কাঁথায় মোড়ানো কিছু একটা পড়ে আছে। ফরিনা ছুটে বাইরে আসেন। নাতনির রক্তাক্ত দেহ দেখে চিৎকার শুরু করেন। পুলিশ কোনো কিনারা খুঁজে পায়নি। এর পরের দিনগুলো বিষাক্ত হয়ে ওঠে। পদ্মজা মাঝরাতে চিৎকার করে করে কেঁদে উঠত। খাওয়া দাওয়া একদমই করতো না। মাঝরাতে মেয়ের কবরে ছুটে যেত। আমির পদ্মজাকে নিয়ে হাওলাদার বাড়ি থেকে দূরে সরে আসেন। প্রায় 1 বছর পদ্মজা মানসিকভাবে বিপর্যস্ত ছিল। এরপর বুকের ব্যথা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। মনে মনে প্রতিজ্ঞা করে একদিন ফিরবে অলন্দপুর। সেই নিষ্ঠুর খুনিকে শাস্তি দিবেই। জানতে চাইবে কিসের দোষে তার 3 মাসের কন্যা সন্তান বলি হলো। কেউ জানুক আর নাই বা জানুক, পদ্মজা জানে হাওলাদার বাড়িতে আসার প্রধান উদ্দেশ্য পারিজার খুনিকে বের করা। সে শতভাগ নিশ্চিত এই বাড়ির কেউ না কেউ জড়িত এই খুনের সাথে। শুধু বের করার পালা। পুরনো কথা মনে পড়ে পদ্মজা 2 চোখ বেয়ে জল গড়াতে থাকলো। আমির জল মুছে দিল। এরপর বলল, বোধহয় 3 তলায় রাখা হয়েছে। পদ্মজা 3 তলার সিঁড়ির দিকে তাকালো। শুনেছে 3 তলার কাজ নাকি সম্পূর্ণ হয়েছে। অনেকগুলো ঘর রয়েছে। সে আর কথা বাড়ালো না। এখন গোসল করা উচিত। আজান পড়বে। আজ রাত থেকেই সে নিশাচর হবে। এক মুহূর্তও নষ্ট না করে সব রহস্যের জাল কাটতে হবে। এটাই তার নিজের সাথে নিজের প্রতিজ্ঞা। আমির ডাকলো, কি হলো, কি ভাবো? পদ্মজা আমিরের দিকে একবার তাকালো। এরপর চোখ সরিয়ে নিয়ে বলল, কিছু না, ঘরে চলুন। কিছু তো ভাবছিলে। এতদিনের জন্য আসছি গ্রামে। চাকরিটা থাকবে তো? থাকবে না কেন? রফিক কতটা সম্মান করে আমাকে দেখনি? আর তোমার যোগ্যতার কি কমতি আছে? যেখানে ইচ্ছে সেখানেই চাকরি হবে। পদ্মজা থমকে দাঁড়ালো। আমিরের দিকে তাকিয়ে হেসে বলল, আপনি যেখানে ইচ্ছে সেখানে চাকরি করতে দিবেন? আমির হেসে ফেলল। বলল, তাও অবশ্য দেব না। পরন্ত বিকেলের শীতল বাতাসে শরীর কাটা দিচ্ছে। পদ্মজা শাল গায়ে জড়িয়ে নেয়। নিচতলায় এসে ফরিনার ঘরে যায়। ফরিনা কাঁথা সেলাই করছিল। পদ্মজাকে দেখে 2 পা ভাঁজ করে বসলেন। বললেন, তুমি আইসো? পদ্মজা ঘরে ঢুকতে ঢুকতে বলল, জি আম্মা। কাঁথা সেলাই করছিলেন নাকি? আমি সাহায্য করি? না না, তুমি এসব পারবা না। সুই লাগবো হাতে। কিছু হবে না আম্মা, প্রতিদিনই সেলাই করা হয়। ফরিনা অবাক হয়ে জানতে চাইলেন, তুমি কাঁথা সেলাও পদ্মজা? পদ্মজা হেসে বলল, ওই একটু একটু। কেরে? আমরা থাকতে তুমি সেলাও কেরে? তোমার সৎ আম্মায় তো নকশি কাঁথা সেলাই। হ্যাঁ, থাকতে তোমার সেলাই করা লাগে কেরে? পদ্মজা ফরিনার হাত থেকে সুই টেনে নিয়ে বলল, আব্বা মারা যাওয়ার পর 2 বছর আমি কেমন অবস্থায় ছিলাম জানেনই তো। সেই অবস্থায় আমার পক্ষে আমার পরিবারের জন্য কিছু করা সম্ভব ছিল না। তখন উনি বাসন্তী আম্মা পর হয়েও, সৎ মা হয়েও নিজের ঘাড়ে সব দায়িত্ব তুলে নিলেন। কিন্তু উনি যতটুকু করতেন ততটুকুতে পরিবার চলতে গিয়ে হিমশিম খেত। তাই আমিও চেষ্টা করেছি একটু যদি নকশি কাঁথার পরিমাণটা বাড়ানো যায়। পদ্মজার ফুলের পাপড়ির মতো ফোলা ফোলা ঠোঁট দুটি অল্প হাসে। সেই হাসিতে পরমা সুন্দরী মুখমণ্ডল অল্প আভায় আলোকিত। ফরিনা অবাক হয়ে সেই হাসি দেখল। মন দিয়ে কাঁথায় ফুল তুলতে তুলতে পদ্মজা দাঁত দিয়ে সুতা কেটে ফরিনার দিকে তাকালো সে। পদ্মজার নিখুঁত চোখ, নাক। ফরিনা তাকিয়েই আছেন। পদ্মজা ডাকলো, আম্মা। ফরিনা সমিত ফিরল। তিনি প্রশ্ন করলেন, তুমি নাকি শহরে কাম করো? পদ্মজা হাসলো, বলল, করা হয়। প্রেমাপ্রান্ত 2জনই পড়াশোনা করে। পড়ালেখার কত খরচ! আর পূর্ণা তো পড়ালেখার চেয়ে বেশি খরচ করে ফেলে শাড়ি অলংকার কিনতে গিয়ে। আম্মা নেই, বাধা দিতে কষ্ট হয়। আর উনি নিজের সব সঞ্চয় উজাড় করে দেন আমার 3 ভাই বোনকে। টাকা তো থাকে না, তাই চাকরি নিতে হলো। 2 বোনের বিয়ে দিতে হবে না? আমার তো ফরজ কাজ বাকি, তার জন্য টাকা জমাতে হচ্ছে। আর উনার নকশি কাঁথাটার টাকার সাথে বেতনের কিছুটা অংশ মিলিয়ে পাঠিয়ে দিই। বেশ ভালোই চলছে। উনি আছেন বলেই আমার মাথার উপরে চাপটা কমেছে। বাসন্তী অনেক ভালা। আমি হের চেয়ে 4 বছরের বড়। মেলা সম্মান করে আমারে। আচ্ছা, আমির তোমারে বাইরে কাম করতে দিছে? এই প্রশ্নে পদ্মজা কপাল চাপড়ে বলল, আর বলবেন না আম্মা। কি যে যুদ্ধ করতে হয়েছে। শেষমেশ রাজি হয়েছে। কিন্তু উনার অফিসে নাকি চাকরি করতে হবে। উনার অফিসে চাকরি নিলে উনি আমাকে কোনো কাজ করতে দিতেন? টাকা ঠিকই মাসে দিতেন। ঘুরিয়ে ফিরিয়ে স্বামীর টাকায় বাপের বাড়ি খায় কথাটা আত্মসম্মানের সাথে লেগে যেত। এ নিয়ে 3 দিন আমাদের ঝগড়া হয়েছে। আলাদা থেকেছি, কেউ কারোর সাথে কথা বলিনি। ফরিনা বেশ আগ্রহ পাচ্ছেন। উৎসুক হয়ে জানতে চাইলেন, এরপরে কি হইল? কাম করতে দিছে কেমনে?
এরপর 3 দিন পর সে এসে বলল চাকরি পেয়েছে একটা 6 ঘন্টার কাজ, হিসাব রক্ষকের পদ, বেতন ভালো। জানেন আম্মা, আমি ভীষণ অবাক হয়েছি, এত কম সময়ে চাকরি, আবার বেতনের তুলনায়ও বেশি। এরপর জানতে পারি উনার পরিচিত একজনের অফিসে চাকরি বন্দোবস্ত উনিই করেছেন। উনি চান না আমি বেশ সময় বাইরে থাকি। আবার জেদ ধরেও বসেছিলাম, এভাবেই সব ঠিক হয়ে যায় ইনশাল্লাহ আম্মা। পূর্ণার বিয়েটা ধুমধাম হয়ে যাবে। প্রেমার তো দেরি আছে, অনেক পড়বেও। ফরিনা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন, এরপর বললেন, আল্লাহ হাজার বছর বাঁচায় রাখুক। আম্মা, রুম্পা ভাবি কি 3 তলায়? হ, আজ দেখতে যাব ভাবছি। চাবি কার কাছে? ফরিনা মুখ গোমট করে বললেন, হেই ঘরে যাওয়ানোর দরকার নেই, রিদওয়ান চাবি দিব না। ওরা আর আমরা দাম দেয় না, যেমনি ইচ্ছা চলে। দিবে না মানে কি? আপনি গুরুজন, আপনাকে দিতে বাধ্য। চাইছিলাম একবার, যা ইচ্ছা কইয়া দিছে। ফরিনার মুখের আধার নেমে আসে। তিনি নির্বিকার ভঙ্গিতে আবার বললেন, চাবি চাউনের লেগা রিদওয়ান হের আম্মারেও মারছে। পদ্মজার চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে কি, মায়ের গায়ে হাত তুলেছে? ফরিনা কাঁথা সেলাই করতে করতে বললেন, নিজের মা আর কই থেক্কা, এই স্যারার মাথা খারাপ, অমানুষ। বাড়ির অন্যরা কিছু বলেনি? অন্যরা কারা? আব্বা, চাচা, বড় ভাই কেউ কিছু বলেনি? বাকিদের কথা জানি না, তোমার শ্বশুর তো নিজেই শকুনের বাচ্চা। পদ্মজা চমকে তাকালো। ফরিনাও চকিতে চোখ তুলে তাকালো। তিনি মুখ ফুসকে বলে ফেলেছেন। দুজন দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। পদ্মজা প্রশ্ন করার আগে ফরিনা বললেন, পূর্ণা গাছে উঠছে, সকালে আসার খাইলো, বিকেলে হইতেই গাছে উঠা গেছে, সেরিডারে কয়টা মাইট দিও। পদ্মজা স্পষ্ট বুঝতে পেরেছে তার শাশুড়ি আগের কথাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সে আগ বাড়িয়ে কথা বলতে পারল না। মৃদু কণ্ঠে বলল, আমি আসি আম্মা, যাও। পদ্মজা দরজা অবধি এসে ফিরে তাকালো। ফরিনা দ্রুত চোখ সরিয়ে নিলেন। পদ্মজা ঘর ছাড়তেই তিনি যেন হাফ ছেড়ে বাঁচলেন। পদ্মজা উদাসীন হয়ে হাঁটছে। ফরিনা কেন নিজের স্বামীকে শকুনের